তো সিনেমার নাম হচ্ছে ইন দ্য লস্ট ল্যান্ড। মোটামুটি এই সিনেমাটা বর্তমানে বেশ আলোচনায় রয়েছে। এখন দেখুন, একটা সিনেমা আলোচনায় দুটো কারণে থাকে, আইদার এটা খুবই ভালো বা খুবই বাজে। তো ভালো কিনা বাজে সেটা নিয়ে অনেক কিছু বলার আছে, যেটা ভিডিওর শেষে আলোচনা করব। তো রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ অবধি দেখুন। সিনেমাটাকে পরিচালনা করেছেন পল ডব্লিউ.এস. অ্যান্ডারসন। এটা হচ্ছে সেই মানুষটা যিনি রেসিডেন্ট ইভিল ফ্র্যাঞ্চাইজিটাকে 12টা বাজিয়েছেন, এবং সেই সিনেমাগুলোর মতনও এই সিনেমাটিতেও রয়েছেন তার নিজের স্ত্রী মিলা জভোভিচ। জানি না আমি উচ্চারণটা ঠিকঠাক করতে পেরেছি নাকি। একই সাথে আছে ডেভ বাতিস্তা, যাকে আর চেনানোর কিছু নেই আমার। অ্যান্ড বাই দ্য ওয়ে, এই সিনেমাটা কিন্তু জর্জ আর মার্টিনের লেখা গল্প থেকে বেস করে বানানো হয়েছে। এটা হচ্ছে সেই মানুষ যার লেখা বইগুলো থেকেই আমরা গেম অফ থ্রোনস পেয়েছি। সো অবভিয়াসলি এই সিনেমাটার প্রতি তো মানুষের প্রত্যাশাটা আরও বেড়ে যাওয়ারই কথা। আর কি, চলো শুরু করা যাক তাহলে। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি ইন দ্য লস্ট ল্যান্ড সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। গল্পের শুরুতেই গল্পের সেকেন্ড মেইন ক্যারেক্টার, যার নাম হচ্ছে বয়েস, সে দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা দেয়। বার্তাটা এরকমই যে এই সিনেমার গল্পটা বাকি 5টা ফ্যান্টাসি স্টোরির মতন একদমই না, এখানে কোনো হ্যাপি এন্ডিং নেই। বয়েসের মুখটা দেখতে পাই, ক্ষতচিহ্ন রয়েছে একগুচ্ছ, এবং এইটাই হচ্ছে এই সিনেমার শেষ সিন। তার মুখ থেকেই সম্পূর্ণ গল্পটা জানবো, তার মুখ থেকেই আমরা জানতে পারবো যে কিভাবে সে এই গল্পের মেইন ক্যারেক্টার একটা উইচ, যার নাম হচ্ছে গ্রে অ্যালিস, তার সাথে সাক্ষাৎ করেছিল। ফার্স্ট অফ অল আমাদের প্রেক্ষাপটটা জানতে হবে। এটা একটা পোস্ট অ্যাপোক্যালিপটিক ওয়ার্ল্ড, মানে একটা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড। গোটা দুনিয়া ধ্বংস হয়ে গেছে। যে পৃথিবীকে মানুষের আগে চিনত সেটার আর অস্তিত্ব নেই। এখন এই স্থানটাকে বলা হয় লস্ট ল্যান্ড। গোটা পৃথিবী জুড়ে রয়েছে কিছু ভয়ঙ্কর জন্তু, কিছু ক্রিচার্স এবং অল্প কিছু মানুষজন যারা একটা শহরের মধ্যেই বসবাস করে, যে শহরটা আবার চার্চের দ্বারা নিয়ন্ত্রিত। এবং অবভিয়াসলি উইচদের সেখানে ব্যান করা হয়েছে, মানে যারা জাদুবিদ্যা এরকম নানান জিনিস নিয়ে গবেষণা করে। সেই উইচটার নাম হচ্ছে গ্রে অ্যালিস, এবং তাকে সেখানে আনা হয়েছে ফাঁসি দেওয়া হবে বলে। একজন এনফোর্সার সেখানে রয়েছে, যে জানায় যে তাদের বর্তমান রাজা, যাকে ওভারলর্ড বলা হয়, তার আদেশ এবং নিয়ম অনুযায়ী এই গ্রে অ্যালিসকে এখন মৃত্যুদণ্ড দেওয়া হবে। তবে যেমনটা বললাম, সে একটা উইচ, এবং এই মানুষগুলো জানে না যে সে কতটা ক্যাপেবল, তার ক্ষমতা কেমন। গ্রে অ্যালিসকে তো সেখানে ঝুলিয়ে দেওয়া হয়, তবে সেখানে একটা গার্ড উপস্থিত ছিল, এবং গ্রে অ্যালিস তার চোখে চোখ রাখে, এবং কিছু সময়ের মধ্যেই সেই মানুষটা সম্পূর্ণভাবে সেই গ্রে অ্যালিসের বশে চলে যায়। সে অদ্ভুত কিছু ইলিউশন দেখতে থাকে, যেগুলো তার মনের ভুল ছাড়া তো আর কিছুই না। তবে যতক্ষণে তার হুঁশ আসে ততক্ষণে সে বুঝেই গেছে যে গ্রে অ্যালিস পালিয়ে গেছে, এবং তার সঙ্গীরা যারা তাকে আটকাতে এসেছিল তাদেরকে সে নিজেই হত্যা করে ফেলেছে। সেই এনফোর্সার তারপর সেই মানুষটাকে হত্যা করে দেয়, কারণ সে সম্পূর্ণভাবে সেই উইচটার বশে চলে গেছে। এবং তারপরে সে তার নিজের লোকজনদের নিয়ে বেরিয়ে পড়ে সেই গ্রে অ্যালিসকে খোঁজার জন্য। সে খুঁজে তো পায়, তবে অবভিয়াসলি তাকে কিছু করতে পারে না, বরং সেই উইচ তারই গলায় ফাঁস দিয়ে ঠিক সেইভাবেই ঝুলিয়ে দেয়, যেমনভাবে সে সেই গ্রে অ্যালিসকে ঝুলিয়ে রেখেছিল। তবে সেই উইচ কিন্তু এনফোর্সারকে হত্যা করে না। সেই উইচটা সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে সেখানকার যে কর্মীগুলো রয়েছে তারা সেই উইচটাকে সাপোর্ট করতে থাকে। মোটামুটি আমরা বুঝতে পারি যে এই স্থানে যাদের রাজ চলছে, বা যার রাজ চলছে, যাকে ওভারলোড বলা হয়, তাদেরকে এখানকার সাধারণ মানুষেরা মানে না। মোটামুটি সম্পূর্ণ পৃথিবীর থেকেও খারাপ অবস্থা এই শহরটার, এবং তার থেকেও খারাপ অবস্থা এই মানুষগুলোর। অন্যদিকে আমরা এই গল্পের সেকেন্ড মেইন ক্যারেক্টারকে দেখতে পাই, যার নাম হচ্ছে বয়েস, যে সম্ভবত একটা স্ক্যাভেঞ্জার বা কোনো বাউন্টি হান্টার, এবং তাকে হত্যা করার জন্য বেশ কিছু মানুষ এখানে এসেছে। মোটামুটি সেই মানুষগুলো ফাঁদ পেতেই তো ছিল, তবে বয়েস সেটা আগে থেকেই জানতো। তার অনেক চেষ্টা করে, তবে বয়েসকে হত্যা করতে পারে না। সেই বয়েসের কাছে একটা অকেজো বন্দুক রয়েছে, যেখানে একটা দুমুখ সাপ জড়িয়ে থাকে। মোটামুটি এটা সেই বয়েসের একটা প্রিয় অস্ত্র। অন্যদিকে সেই গ্রে অ্যালিস তার নিজ বাসস্থান, মানে নিজের ডেরায় গিয়ে পৌঁছায়। সেখানে আরেকজন বৃদ্ধাকে আমরা দেখতে পাই, সে অন্ধ এবং সেও একজন উইচ, যার নাম হচ্ছে এভিলিন, এবং সেই কিন্তু গ্রে অ্যালিসকে বড় করেছে ছোট থেকে। সো কিছু সময় পরে সেখানে স্বয়ং রানী চলে আসে। মানে বুঝুন ব্যাপারটা, যে রাজ্যের মানুষেরা এই গ্রে অ্যালিসকে একটু আগে ফাঁসি দেওয়ার চেষ্টা করছিল, সেখানকারই রানী এখানে এসেছে গ্রে অ্যালিসের থেকে সাহায্য চাওয়ার জন্য। আসলে সে একটা উইচ, এবং সে মানুষের ইচ্ছা পূরণ করতে পারে। একই সাথে তার একটা নিয়ম রয়েছে যে সে কাউকে ফিরিয়ে দেয় না। সেই কারণেই তো সেই রানী এখানে এসেছে। তার উইশ হচ্ছে যে সে তার রূপ পরিবর্তন করতে চায়, মানে এক টাইপের শেপ শিফটার হতে চায় সে। বেসিক্যালি আমরা ওয়্যারউলফদের শেপ শিফটার বলে থাকি, যাদেরকে নর্মালি মানুষদের মতনই দেখতে লাগে, তবে ফুল মুন বা পূর্ণিমার চাঁদে তারা একদম একটা নেকড়ে রাখা নিয়ে নেয়। তো আমাদের রানী এরকম একটা কিছু হতে চায়, এবং অবভিয়াসলি গ্রে অ্যালিস তাকে না বলতে পারবে না। সে রাজি হয়ে যায়। সে তার থেকে 6টা দিন চেয়ে নেয়, কারণ 6 দিন বাদেই ফুল মুন রয়েছে। তখনই সে একটা অরিজিনাল শেপ শিফটারকে ধরে তার শক্তিটা নিয়ে এই রানীকে দিয়ে দেবে। সেই বহুরূপীটাকে ধরার জন্য সে লস্ট ল্যান্ডে যাবে, যেখানে মানুষরা যাওয়ার কথা চিন্তাই করতে পারে।
গ্রেয়ালিস বেশ কিছু ভিশনও পায়, অর্থাৎ এই জার্নিতে এসে যে শত্রু বা বিপদের মুখোমুখি হবে। অন্যদিকে রানী চলে যাওয়ার পরই তার যে বডিগার্ড, একই সাথে তার যে আর্মি কমান্ডার রয়েছে যার নাম হচ্ছে জোরাইস, সে সেখানে চলে আসে গ্রেয়ালিসের কাছে আর একটা উইশ নিয়ে। তার কাছে এক মূল্যবান ঘড়ির টুকরো রয়েছে, সেই জিনিসটা সে গ্রেয়ালিসকে দিয়ে দেয় এবং তার পরিবর্তে সে চায় যে গ্রেয়ালিস যাতে এই রানীর উইশটা, রানীর ইচ্ছাটা যাতে পূরণ না করে। এখন সেই উইচটা সে কিন্তু অনেক কিছুই জানে, সে ফিল করতে পারছে যে জোরাইস কিন্তু রানীকে ভালোবাসে এবং সে হিংসার জন্য এই কাজটা করছে। তবে জোরাইস জানে যে না, বরং রানী এই শক্তিটা পেয়ে গেলে সব কিছু সে নিজেই ধ্বংস করে দেবে। সে রানীর ভালো চায়, সেই জন্যই নাকি এটা সে করছে। এখন সেই উইচটার একটা যে মোটো রয়েছে যে সে কাউকে ফিরিয়ে দেয় না, তো অবভিয়াসলি জোরাইসকেও সে ফিরিয়ে দিতে পারবে না। তারপরে গ্রেয়ালিস তার পাওয়ারটা ইউজ করে সেই ওয়্যারউলফটাকে খোঁজার চেষ্টা করে যে এক্স্যাক্ট কোন জায়গায় তাকে পাওয়া যেতে পারে। সেই লস্ট ল্যান্ড তো অনেক বড় জায়গা, তাই না? এবং সে খুঁজে পায় জায়গাটার নাম হচ্ছে স্কাল রিভার, যেখানে আমরা দেখতে পাই যে বেশ কিছু মানুষের উপরে সেই ওয়্যারউলফটা আক্রমণ করে। মোটমাট গ্রেয়ালিস একটা কঠিন মিশন তো নিয়েছে, এইটুকুনি তো আমরা বুঝতে পারি। অন্যদিকে সেই রানী, তার তো অন্য চক্কর চলছে। অ্যাকচুয়ালি যে রাজা রয়েছে, যাকে ওভারলর্ড বলা হয়, সে বিছানায় একদম শয্যাশয়ী, অসুস্থ মানুষ যখন তখন মারা যাবে, এবং রানী লিটারেলি তার ক্ষমতাটা পাওয়ার অপেক্ষায় রয়েছে। তার সাথে আর একটা মানুষেরও সম্পর্ক রয়েছে, যেটা হচ্ছে বয়েস। রানী সেই বয়েসকে কিন্তু খুবই ভালোবাসে, তবে বয়েস যে একটু রোমিও টাইপ। কেন রোমিও টাইপ এটাও একটু বাদে বুঝবেন। সে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়, কারণ অবভিয়াসলি এই রাজ্যের মানুষেরা তাকে ভালোবাসে না, বিশেষ করে সৈন্যরা। বেশ কিছু সৈন্য তো তাকে ধরারও চেষ্টা করে, তবে অবভিয়াসলি তারা ব্যর্থ হয়। তারপর আমাদের বয়েস চলে যায় একটা বারে, যেখানে গ্রেয়ালিস এসে তার সাথে সাক্ষাৎ করে। গ্রেয়ালিস জানায় যে সে একটা মানুষকে খুঁজছে যে তাকে সেই লস্ট ল্যান্ডে নিয়ে যেতে পারবে। আমরা তো দেখেছি যে সেই বয়েস সেই লস্ট ল্যান্ডের কোনাকাঞ্চা ভালো মতন জানে, তবে বয়েস এখানে বেশি কথা বলতে আসেনি। তার সাথে বিজনেস করতে হলে আগে তার সাথে সেই কার্ডের গেমটা খেলতে হবে, এবং অবভিয়াসলি বয়েস একটা উইচের এগেনস্টে তো জিততে পারবে না। গ্রেয়ালিস জানে যে তার কাছে কি কি কার্ড রয়েছে, সব কিছুই। অবভিয়াসলি বয়েস তার কাছে থাকা সবকটা কয়েনই সেই উইচটার কাছে হারে। সো এখন মেন মিশন হচ্ছে যে বয়েস এই কাজটা করবে নাকি। অবভিয়াসলি সে করবে, তার পরিবর্তে সে অনেক টাকা নেবে। গ্রেয়ালিস জানায় যে টাকা পয়সা নিয়ে চিন্তা নেই, সে একটা মানুষকে খুঁজছে যে একটা মানুষ থেকে বিস্টে পরিণত হতে পারে, অর্থাৎ সে একটা শেফ শিফটারকে খুঁজছে। বয়েস জানায় যে হ্যাঁ, সে শুনেছে এরকম একজনের ব্যাপারে, যে স্কাল রিভার নামক একটা জায়গাতে থাকে, খুবই খতরনাক একটা জায়গা, যেখান থেকে নাকি কেউ ফিরে আসে না। গ্রেয়ালিস জানায় যে তাকে সেখানে নিয়ে যেতে হবে। কাজটা করে দিতে পারলে সে বয়েসকে সে ঘড়ির টুকরোটা দেবে, যে জিনিসটা সে একটু আগে জোরাইসের থেকে পেয়েছিল। অ্যাকচুয়ালি এই বর্তমান সময়তে, এই দুনিয়াতে অতীতের এই আইটেমসগুলো মানে ঘড়ির টুকরো খুবই মূল্যবান। মানুষের এইগুলোর জাস্ট গল্প শুনেছে, কোনোদিন দেখেনি। তো সেই জিনিসের পরিবর্তে বয়েস রাজি হয়ে যায়। তবে সেই স্থানে এনফোর্সার তার সম্পূর্ণ টিম নিয়ে পৌঁছেছে। মোটামুটি গ্রেয়ালিস সে তো মোস্ট ওয়ান্টেড এই মুহূর্তে। অন্যদিকে বয়েস যে একটু আগে বেশ কিছু গার্ডদের হত্যা করে সেখান থেকে পালিয়েছে, তারা দুজনেই মোটামুটি ওয়ান্টেড। আর কি, সেখানে শুরু হয়ে যায় চরম এক লড়াই। স্বাভাবিকভাবেই তারা আমাদের গল্পের মেন দুই চরিত্রর কোনো ক্ষতি তো করতে পারবে না। তবে বয়েসের কাছে যে সেই প্রিয় সাপটা ছিল না, দুমুখো সাপ, সেটাকে সেই এনফোর্সার কিন্তু হত্যা করে দেয়। পরে বয়েস তার দুঃখটাও প্রকাশ করে যে সেই সাপটা নাকি তার প্রিয় সাপ ছিল। অন্যদিকে আমরা প্যাট্রিয়াককে দেখতে পাই, সে বেসিক্যালি সেই চার্চের এক পোপ। আর যেমনটা বললাম, সেই রাজ্যে কিন্তু চার্চের ক্ষমতা চরম, কিন্তু ইদানিং তারা লক্ষ্য করেছে যে তাদের গ্রিপটা আরও লুজ হয়ে যাচ্ছে। মানুষেরা তাদেরকে মানছে না, তাদেরকে ভয় পাচ্ছে না। আর যার মেন কারণটা হচ্ছে সেই উইচ গ্রেয়ালিস। তাকে তো অবশ্যই খুঁজতে হবে, তাকে তো অবশ্যই ধরতে হবে। অন্যদিকে তারা এভলিন নামক সেই বৃদ্ধা উইচটাকেও খুঁজে এনেছে, সেই অন্ধ, যাকে টর্চার করে তারা জানতে পেরে যায় যে গ্রেয়ালিসের কাছে আরও দুজন মানুষ এসেছিল, যাদের মধ্যে একজন হচ্ছে কুইন। সেই প্যাট্রিয়াক তো এটাই চায়, সে নিজের রাজ সিংহাসনে বসতে চায় এবং সে বহু দিন ধরে চেষ্টা করছে এই রাজ পরিবারটাকে উচ্ছেদ করার। এখন যদি তারা সেই উইচটাকে, গ্রেয়ালিসকে জীবিত ধরতে পারে এবং তার থেকে কনফেশন বার করতে পারে যে হ্যাঁ সত্যি রানী তার কাছে গেছিল, তাহলে তো তারা গ্রেয়ালিস এবং সেই রানী দুজনকেই শাস্তি দিতে পারবে, মানে এক ঢিলে দুপাখি হয়ে যাবে। অন্যদিকে বয়েস এবং গ্রেয়ালিস তাদের জার্নি শুরু করেছে। তারা একটা ট্রেডিং পোস্টে গিয়ে পৌঁছায়, যেখানে বয়েসের পুরনো পরিচিত দুই বন্ধু বসবাস করে, রস এবং মারা। সেখানে তারা একটু রেস্ট নেয়। তারা পরবর্তী তাদের প্ল্যানটা করছে যে কিভাবে কম সময়ের মধ্যে তারা সেই স্কাল রিভারে গিয়ে পৌঁছাবে। যেমনটা বললাম, সে ফুল মুন হতে কিন্তু আর বেশি দিন নেই, মাত্র 5 দিন বাকি। আর তখনই সেই শেফ শিফটারটা তার নিজের আসল রূপটা নেবে।
অর্থাৎ একটা জন্তুর আকার সে নেবে এবং তখনই তাকে হত্যা করতে হবে। বয়েস জানায় যে তাদের হাতে তো বেশি সময় নেই, কারণ রাস্তা অনেকটা দূর। ঘোড়ায় চেপে 3.5 দিন জার্নি করলেও তাদের একটা সপ্তাহের বেশি লেগে যাবে। এখন একটাই উপায় আছে যে তাদের ট্রেন লাইন ফলো করা, টানেলসগুলো ফলো করা। রাস্তাটা একটু কঠিন, তবে সেটা করলে অন্তত তাদের 3-4 দিন আরও কম লাগবে। অন্যদিকে একটু আগে যে আমি বললাম না যে আমাদের বয়েস, সে এক টাইপ অফ রোমিও। মারার সাথে তার পুরনো রিলেশন। মোটামুটি যখনই সে এখানে আসে মারার সাথে একটু ভালো সময় সে কাটিয়ে যায়। অন্যদিকে কুইন প্যাট্রিয়াকের সাথে সাক্ষাৎ করে এবং তাকে জিজ্ঞেস করে যে কার পারমিশনে সে লোকদের পাঠিয়েছে সে গ্রেয়ালিসকে ধরার জন্য। আসলে গ্রেয়ালিসকে মিশনটা তো এই রানী নিজেই দিয়েছিল, তাই না? প্যাট্রিয়াক জানায় যে সে একটা উইচ এবং আইন অনুযায়ী তার মৃত্যুদণ্ড হবে। একই সাথে রাজ্যের অবস্থাও খারাপ। রাজাকে নিয়ে অনেক দুর্নাম রুটেছে, সে মারাও যাবে। তাদের কোনো বাচ্চা কুচ্চাও নেই। মানে বুঝতে পারছেন তো, সেই রানীর মধ্যে একটা টেনশন স্পষ্ট আমরা লক্ষ্য করতে পারি। প্যাট্রিয়াক এই জিনিসটা লক্ষ্য করেছে এবং সে তার লোকদের জানায় যে যেভাবেই হোক গ্রেয়ালিসকে জীবিত ধরে আনতে হবে। তার থেকে কনফেশন নেওয়া প্রয়োজন যে এই রানী তার সাথে কথা বলেছিল। সে এনফোর্সার এবং তাদের সম্পূর্ণ টিমকে পাঠিয়েছে। তারা একটা আর্মার ট্রেনে করে যাচ্ছে গ্রেয়ালিসকে ধরবে বলে। প্রথমেই তারা সেই ট্রেডিং পোস্টে গিয়ে পৌঁছায় যেখানে রস এবং মারা বসবাস করে। রসকে তারা অনেক টর্চার করে। বাধ্য হয়ে মারা লাস্টে বলেই দেয় যে বয়েস এবং গ্রেয়ালিস তারা গেছে স্কাল রিভারের উদ্দেশ্যে। যদিও সে বলে তো দেয়, তবে এই মানুষগুলো তাদেরকে ছাড়ে না। তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেয় এবং রসকে হত্যা করে ফেলে। অন্যদিকে বয়েস এবং গ্রেয়ালিস তারা জার্নি করছে। ফুল মুন হতে কিন্তু আর মাত্র 3টে দিন বাকি। যেতে যেতে তারা একটা স্থানে গিয়ে পৌঁছায় যেখানে সাইরাস নামক একজন মানুষ বসবাস করে। সাইরাস বয়েসের অনেক পুরনো বন্ধু। এখানে একটা কেবল কার রয়েছে যেটাতে করেই তারা একটা লম্বা রাস্তা অতিক্রম করবে। তবে সেই সাইরাসকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। বলে একটু বাদে তারা সাইরাসের মৃত ঝুলন্ত বডি খুঁজে পায়। কে হত্যা করেছে তাকে? সেই চার্চের লোকেরা। এনফোর্সার এবং তার টিম সেখানে চলে এসেছে। তারা চশমা পরে এসেছে যাতে এবার এই উইচটা তাদের উপর জাদু না করতে পারে। একই সাথে তারা বয়েসের প্রেমিকা অর্থাৎ মারাকে সেই ট্রেনে বেঁধে এখানে এনেছে। সে এনফোর্সার গুলি মেরে মারাকে হত্যা করে দেয় এবং সেখানে একটা ঝামেলা শুরু হয়ে যায়। বয়েস এবং গ্রেয়ালিস সেখান থেকে পালায়। একই সাথে তাদের সময় মতন তো পৌঁছাতে হবে, তাদেরকে সেই কেবল কারটা নিতেই হবে। অন্যদিকে এনফোর্সার সেই দুজনকে হত্যা করার জন্য তার লোকেদের নির্দেশ দেয় যে সে কেবেলগুলো কেটে দিতে, যেটাতে করে তারা ঝুলে ঝুলে যাচ্ছিল। তার মনে এই চিন্তা নেই যে এটাতে তার নিজের লোকেরাও তো মারা যাবে যারা সেখানে লড়াই করছে। তারা সেই কেবেলটা কেটে দেয়। তবে গল্পের 2 মেইন ক্যারেক্টার তারা সার্ভাইভ তো করে। অন্যদিকে ওই পার থেকে এক স্নাইপার বয়েসকে অলরেডি একটা গুলি মেরে দিয়েছে এবং তাকে বাঁচানোর জন্য গ্রেয়ালিস আবারও তার পাওয়ারটা ইউজ করে, তার কালা জাদু। সেই স্নাইপারটি তার স্কোপের মধ্যে দিয়ে যখন গ্রেয়ালিসের চোখের উপর নজর দেয় আর তখনই সে সেই উইচের ইলিউশনে ফেসে যায়। সেই সুযোগে গ্রেয়ালিস বয়েসকে নিয়ে সেখান থেকে পালায়। রাতের বেলা তারা একটা পরিত্যক্ত স্থানে বিশ্রাম নিচ্ছে। বয়েস হাত দিয়েই সে গুলিটা বার করে। অন্যদিকে সে গ্রেয়ালিসকে রিকোয়েস্ট করে তার সেই ক্ষতস্থানটা স্টিচ করে দিতে। সেই রাতটা তারা বেশ গল্প করেই কাটায়। তাদের বন্ধুত্বটা আরও স্ট্রং হয়। বয়েস বেশিরভাগ সময়টা এই ওয়েস্টল্যান্ডেই কাটায়। যদিও সে খুব কম সময়তেই শহরে কাটায়। সে শহরে যায় সেখানকার মানুষগুলোর জন্য, সেখানকার খাবারের জন্য। তবে বাইরের এই পরিত্যক্ত দুনিয়া যেটাকে তার নিজের ঘর মনে হয়। এই আলোচনার দরুন সে ফিল করতে পারে যে গ্রেয়ালিস সেই উইচটি সেও অনেকটা বয়েসের মতনই। তাদের দুজনের মত, তাদের পছন্দে বেশ মিল রয়েছে। অন্যদিকে সেই রাজ্য হয়ে গেছে এক কাণ্ড। আমাদের রানী নাকি প্রেগনেন্ট। তবে আমরা তো জানি যে এটা অসম্ভব, কারণ সেই রাজা বহু সময় ধরেই সেই বিছানায় পড়ে আছে, তার মৃত্যুর অপেক্ষায় রয়েছে এবং এটাই ছিল তার শেষ নিঃশ্বাস। কারণ সেই রানী তখন সেই রাজাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে দেয়। আসলে সে রাজাকে তো হত্যা করছিল না যতক্ষণ না সে পেটে একটা বাচ্চা ধারণ করছিল। এখন সেটা হয়ে গেছে, মানুষজন মনেই করবে যে এটা রাজপুত্র। তাই এখন আর সেই অসুস্থ রাজাকে জীবিত রেখেই বা কি হবে? রানী এখন সম্পূর্ণ ক্ষমতাটা সে পেয়ে যাবে। তবে রানীর পেটে কার সন্তান বলুন তো? সেটা হচ্ছে বয়েস। মানে যেমনটা বলেছিলাম যে বয়েস কিন্তু কাইন্ড অফ রোমিও টাইপের মানুষ, তাই না? একদিকে মারা নামক সেই মেয়েটা, একদিকে স্বয়ং রানী রয়েছে। এখন তো এই উইচের প্রেমেও পড়েছে সে। যাই হোক, পরদিন সকালে বয়েস এবং গ্রেয়ালিস তারা জার্নি করছে। তবে আচমকা তারা পিছনে ট্রেনের আওয়াজ শুনতে পায়। তারা তো বুঝে যায় যে সেই ট্রেনে এনফোর্সার এবং তার অ্যাকোলিটসগুলো রয়েছে। তাদের তৎক্ষণাৎ লোকাতে হবে। তারা যে জায়গাটায় ছিল সেই জায়গাটার নাম হচ্ছে শ্যাডোজ বেন। বড় ভয়ঙ্কর জায়গা। এখন বাধ্য হয়ে তাদেরকে সেখানেই লুকাতে হচ্ছে। স্থানটা এক টাইপের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। দিনের বেলা তো সবকিছু ঠিক আছে এখানে, তবে সূর্য ডুবলেই এই স্থানের ডেমনদের রাত চলে। ডেমন হচ্ছে এক টাইপের ক্রিচার, বড় ভয়ঙ্কর। রাতের বেলা তারা বেরোয় শিকারে এবং যেটার ভয় ছিল সেটাই হয়। সেই স্থানে সেই ডেমনসগুলো আক্রমণ করে। ফরচুনেটলি সেখানে থাকা কিছু তেলের ব্যারেল দিয়ে তারা আগুনের একটা সার্কেল তৈরি করে। সেই ডেমনসগুলো আগুনে ভয় পায়
তবে কিছু সময় বাদে সেই ডেমনদের যে লিডার ছিল সে চলে আসে। কোনোভাবে সে সেই সার্কেলের মধ্যে তো ঢুকে পড়ে এবং সে গ্রে অ্যালিসকে চেনে আসলেই। তবে যখনই সে সেই উইচটার চোখে চোখ দেয় তখনই গ্রে অ্যালিস তাকে আবারও তার ইলিউশনের ধাঁধায় ফাঁসিয়ে দেয়। সে তখন আগুনের ইলিউশন প্রজেক্ট করে, যেটা দেখে সেই ডেমন্সগুলো ভয়তে সেখান থেকে পালায়। তবে কিছু সময় পরেই আমরা দেখি গ্রে অ্যালিস যথেষ্ট অসুস্থ হয়ে পড়েছে। বয়েস তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। গ্রে অ্যালিস জানায় যে সে তার শক্তিটা তো ইউজ করতে পারে, তবে তার একটা দামও তাকে চোকাতে হয়। যদিও এটা আমরা এর আগেও বহু সিনেমাতে দেখেছি যে উইচরা তাদের পাওয়ারগুলো ব্যবহার করে তাদের স্বাস্থ্য, তাদের শক্তি এগুলোর বিনিময়তে। তবে সেই যে ভয়ঙ্কর দেখতে জন্তুটা, সে যে গ্রে অ্যালিসের সাথে কথা বলছিল, এটা কিন্তু বয়েস লক্ষ্য করেছে। সে যখন তাকে জিজ্ঞেস করে যে সে আসলেই কে, তখন গ্রে অ্যালিস জানায় যে বহু বছর আগে একজন মানুষ তার কাছে এসেছিল একটা সাহায্য নিতে। এই স্থানটাতে, এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটার নিচে নাকি একটা মূল্যবান রত্ন রয়েছে। অবভিয়াসলি কোনো নিউক্লিয়ার ম্যাটেরিয়াল কিছু একটা রয়েছে। গ্রে অ্যালিস কিন্তু তাকে সাহায্য করে। তবে এই স্থানটা, যেটাকে গ্রে অ্যালিস বিষাক্ত বলছে, সেটা এই মানুষগুলোকে এরকম এক জন্তুতে পরিণত করে দিয়েছে। বিষাক্ত বলার কারণ অবভিয়াসলি চারিদিকে ছড়িয়ে পড়া রেডিয়েশন। তো সেই কারণেই সেই মানুষটা গ্রে অ্যালিসকে বলেছে যে তুমি এখানে ফিরে এসে অনেক ভুল করেছো। যাই হোক, গ্রে অ্যালিস জানায় যে প্রত্যেকটা ভুল তারই। সে মানুষদের মুখের উপরে তো না বলতে পারে না। সে প্রত্যেকটা মানুষকেই সাহায্য করে এবং প্রত্যেকটা মানুষই তার সাহায্য নিয়ে কোনো না কোনো খারাপের মুখোমুখি হয়। আর এইভাবেই সময় কেটে যায় এবং ফুলমুন হতে আর একদিন বাকি রয়েছে। অন্যদিকে রানী যে অন্তঃসত্ত্বা, এটা তো সবাই জেনে গেছে। সেই প্যাট্রিয়ার্ক, সে যে প্ল্যান করেছিল তার প্ল্যান তো ভেস্তে গেছে। রানীর পেটে থাকা সেই বাচ্চাটি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত রানী ক্ষমতায় থাকবে এবং সে যতদিন ক্ষমতায় থাকবে এই প্যাট্রিয়ার্ক তার বিশ্বস্ত চাকর হয়েই থাকবে। যে কথাটা চিন্তা করেই সে আরও উগ্র হয়ে যাচ্ছে। সে তার লোকেদের বলছে ইমিডিয়েট যেভাবেই হোক সে উইচটাকে ধরে আনো, তার কনফেশন প্রয়োজন, নইলে এই রানীর ক্ষমতা দিনের দিন বেড়েই যাবে। খুব শীঘ্রই তাদের সেই উইচ এবং এই রানীকে একসাথে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। অন্যদিকে বয়েস এবং গ্রে অ্যালিস, তারা সেই স্কাল রিভারের অনেক কাছে চলে এসেছে। গ্রে অ্যালিস জানায় যে বয়েস চাইলে এখন চলে যেতে পারে তার পেমেন্টটা নিয়ে। তবে সে গ্রে অ্যালিসকে এখানে একা ছাড়তে পারবে না। জায়গাটা অনেক ভয়ঙ্কর। সে ভাবছে হয়তো অ্যালিস মারাও যেতে পারে এখানে। তার পেমেন্টের প্রয়োজন নেই, সে জাস্ট গ্রে অ্যালিসকে জীবিত দেখতে চায়। অন্যদিকে রানীর সাথে জেয়ারিসের একটা সম্পর্ক রয়েছে। অবশ্যই জেয়ারিস হচ্ছে এই রাজ্যের ওভারওয়াচ কমান্ডার। তার সৈন্য অনেক বেশি এবং সে আর রানী মিলেই তো প্ল্যান করছে কিভাবে সেই প্যাট্রিয়ার্ককে তাদের রাস্তা থেকে সরাবে। অ্যাকচুয়ালি এই প্যাট্রিয়ার্ক এবং এই চার্চ যে রানীর এগেনস্টে প্লট করছে, এটা রানী অনেক আগেই অনুমান করে নিয়েছে। সেই কারণে রানী জেয়ারিসকে তার পাশে রেখে দিয়েছে। মানে কি অনাচার চলছে এখানে বুঝুন। অন্যদিকে এনফোর্সার এবং তার টিম ট্রেন নিয়ে গ্রে অ্যালিসের অনেক কাছে চলে এসেছে। বয়েস এবং গ্রে অ্যালিস তারা বুঝেই গেছে যে এদের থেকে আগে পিছু হাঁটাতে হবে। মানে এরা যতদিন পিছনে থাকবে তারা শান্তিতে তাদের কাজটা করতে পারবে না। সেই কারণে তাদেরকে বোকা বানানোর জন্য গ্রে অ্যালিস তাদেরকে ডিস্ট্র্যাক্ট করে একটা ভেঙে যাওয়া ব্রিজের দিকে। এখন ট্রেনে করে তারা দূর থেকে তো বুঝতে পারছে না সেই ব্রিজটা ভেঙে পড়েছে। তারা দেখতে পায় সামনে গ্রে অ্যালিস দৌড়াচ্ছে। তারা প্ল্যান করেছে যে মেয়েটাকে চাপা দিয়েই দেবে আজকে তারা। তবে সেই এনফোর্সার সে তো ভুলেই গেছে যে সেই উইচ তার থেকে এক কাঠি আরও উপরে। তারা যে প্ল্যানটা করেছিল সেটাই হয়। সেই ট্রেনটা সরাসরি সেই ভাঙা ব্রিজ থেকে নিচে খাদে গিয়ে পড়ে, যেটাতে এনফোর্সার এবং তার সব লোকেরা মারা যায়। পরে প্যাট্রিয়ার্ক এই খবরটা জানতে পারে। তার সব প্ল্যান ব্যর্থ হয়েছে। সে উইচকে তো সে এখন ধরতে পারবে না। সেই কারণে সে বাই ফোর্সে রানীকে গতিচ্যুত করবে বলে প্ল্যান করেছে। তবে যেমনটা দেখেছিলাম রানী এবং জেরাইস তারা তো আগেই প্ল্যান করেছিল। জেরাইস এবং ওভারওয়াচ সৈন্যরা তখন এসে প্যাট্রিয়ার্ককে হত্যা করে দেয়। রানীর স্বপ্ন তো পূরণ হয়েছে। মানে সে জেরাইসকে যে আদেশটা দিয়েছিল সে তো সেটা করে দিয়েছে। তবে রানী জানায় যে না, এখনও তার একটা জিনিস পাওয়া বাকি রয়েছে। গল্পের শুরুতেই তো দেখলাম যে রানী একটা শেপ শিফটার হতে চায়। অন্যদিকে গ্রে অ্যালিস এবং বয়েস তারা সেই স্কাল রিভারে গিয়ে পৌঁছেছে, যেখানে সার্ডোর বসবাস করে সেই ওয়্যারউলফ, সেই জন্তুটা। বয়েস বহুবার তাকে সাবধান করে স্থান থেকে চলে যেতে, তবে গ্রে অ্যালিস যাবে না। সে প্রস্তুতি নিচ্ছে লড়াই করার জন্য। কিছু সিলভার ক্লসে আঙ্গুলে পড়ছে। যেমনটা জানি যে ওয়্যারউলফদের কমজোরি বলতে সিলভার। অন্যদিকে বয়েস জানায় যে এইটুকুনিতেও কিছু হবে না। সে সার্ডোরকে হত্যা করার জন্য বহু মানুষ এসেছে। সিলভার নাইফ, সিলভার তলোয়ার, এমনকি তীর যা টিপটাও সিলভার দিয়ে তৈরি, তাতেও তারা সেই জন্তুটাকে হত্যা করতে পারেনি। সেই কারণে সে গ্রে অ্যালিসকে বারবার রিকোয়েস্ট করছে যে সে যাতে চলে যায়, এই কাজটা যাতে না করে সে। তবে কেন সে কেন রিকোয়েস্ট করছে তাকে? ওয়েল, আজ রাতে সেই ফুল মুন এবং সেই ফুল মুনেই সত্যটা রিভিল হয়। যে ওয়্যারউলফের অপেক্ষা করছে সেই গ্রে অ্যালিস, সেটা এই বয়েস ছাড়া আর কেউ না। সেই সার্ডোর নামক যে মানুষটার কথা সে বলেছিল, আসলে ওরকম কোনো মানুষের অস্তিত্ব নেই। বয়েস জানে যে সে তো তাকে সাবধান করেই ছিল, তবে ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে।
সে চেঞ্জ হয়ে যায় এবং একটা ওয়্যারউলফের আকার নিয়ে নেয়। তবে লড়াইয়ের শুরুতেই তাকে আমরা আহত দেখতে পারি। তার ক্ষতস্থান থেকে রক্ত না বরং গলন্ত সিলভার বেরোচ্ছে, তার রক্তের মধ্যে দিয়ে সিলভার বইছে। কি করে? সেখানে তাদের দুজনের মধ্যে চরম লড়াই শুরু হয়। অবভিয়াসলি ক্রিয়ালিস গায়ে চড়ে তার সাথে তো লড়তে পারবে না, তবে সে একটা উইচ, তার ইলিউশন ধাঁধা দিতে তো সে একদমই ওস্তাদ। আর সেটা করেই সে সেই জন্তুটাকে অর্থাৎ বয়েসকে সেই লড়াইতে হারিয়ে দেয়। বয়েস তার নর্মাল আকারে চলে এসেছে, কারণ খানিকের জন্য সেই চাঁদটা মেঘে ঢাকা পড়ে গেছে। আর সেই সুযোগেই গ্রেয়ালিস বয়েসকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। গ্রেয়ালিস সত্য কথাটা জানায় যে সে প্রথম থেকেই জানতো যে বয়েস সেই ওয়্যারউলফ। প্রথম যে সেই ওয়্যারউলফের ভিশনটা সে দেখেছিল, সেখানেই সে দেখতে পেয়েছে সেই জন্তুটা যে মানুষের আকার নিচ্ছে সেটা হচ্ছে বয়েস। এবং এতক্ষণ সে বয়েসের সাথে কাটানোর পর তার উইকনেসগুলো সে জেনে গেছে, কিভাবে তাকে হারাতে হয় সেটাও সে জেনে গেছে। বয়েসের হাতে যে গুলিটা লেগেছিল এবং সে গ্রেয়ালিসকে বলেছিল তার হাতটা সেলাই করে দিতে, গ্রেয়ালিস তখন তার সেই ক্ষতস্থানের মধ্যে সিলভার ঢুকিয়ে দিয়েছিল। আর যার কারণে সেই সিলভার বয়েসের রক্তের মধ্যে মিশে গিয়েছে, তার রক্তটাকে বিষাক্ত করে দিয়েছে, আর যেটার সাহায্যেই সে এই ওয়্যারউলফটাকে হারাতে পেরেছে। বয়েস জানায় যে ঠিক আছে, তাহলে এখন আমাকে মরতে দাও। গ্রেয়ালিস জানায় যে মৃত প্রাণীদের থেকে সে শক্তি চুরি করতে পারবে না। সে একটা সিলভার নাইফ দিয়ে বয়েসের বুকে আঘাত করার চেষ্টা করে, আর তখনই বয়েস তাকে আটকে দেয়। সে জানায় যে তারও একটা উইশ আছে। এখন একটু আগে গ্রেয়ালিস কি বলেছিল যে সে কোন মানুষকে মানা করতে পারে না। বয়েস জানায় যে তার উইশ হচ্ছে যে সে এবং গ্রেয়ালিস একসাথে থাকবে। যেমনটা আমরা দেখেছি যে বয়েস সেও একা, গ্রেয়ালিস তারাও একা। তবে তাদের এই একাকিত্ব আর থাকবে না যদি তারা দুজন একত্রিত হয়ে যায়। তাদের দুজনের চিন্তা, পছন্দ সেগুলোরও অনেক মিল রয়েছে। বয়েস এটা জানে। গ্রেয়ালিস জানে যে ঠিক আছে, তোমার ইচ্ছা পূরণ হবে, তবে একটা দাম তো তোমাকে চোকাতে হবে। সেই দাম কি তুমি দিতে পারবে? সে জানে যে হ্যাঁ। তখন গ্রেয়ালিস সরাসরি সেই ছুরিটা দিয়ে বয়েসের শরীরটা কাটতে থাকে। তখন আকাশ আবারও পরিষ্কার, সেই চাঁদের আলোতে বয়েস নর্মাল থেকে আবার একটা ওয়্যারউলফে পরিণত হয়ে যায়। অন্যদিকে গ্রেয়ালিস সেই ওয়্যারউলফের চামড়াটা নিয়ে বয়েসের শরীরটাকে কবর দিয়ে ঘোড়ায় চেপে সেখান থেকে বেরিয়ে যায়। গ্রেয়ালিস শহরে ফিরে এসেছে এবং তাকে দেখার পর সেখানকার মানুষদের জোশ যেন আরও ফিরে এসেছে। যেমনটা বললাম, প্রথম থেকেই তারা সেই উইচটাকে সাপোর্ট করে যাচ্ছিল। আর তাকে দেখে ব্যাস সবকিছু কন্ট্রোলের বাইরে, তারা ঝামেলা করা শুরু করে, সৈন্যদের সাথে লড়াই করা শুরু করে। অন্যদিকে গ্রেয়ালিস সরাসরি জেরাইসের মুখোমুখি হয়। সে জানায় যে তোমার রানীকে এই ওয়্যারউলফের চামড়াটা দিয়ে দিও এবং আজকের রাত শেষ হওয়ার আগেই রানীকে বলো যাতে সে তার নিজের শরীরটা কাটে এবং তার রক্ত যাতে এই চামড়ায় লাগে এবং সেটাকে সে যাতে তার নিজের শরীরে জড়িয়ে নেয়। তবে জেরাইস সে তো গ্রেয়ালিসকে একটা কাজ দিয়েছিল যে রানীর ইচ্ছে যাতে পূরণ না হয়। এই কাজটা করে দিলে তো রানীর ইচ্ছে পূরণ হয়ে যাবে। গ্রেয়ালিস জানায় যে সে যেটা চেয়েছিল সেটাই তো হয়েছে। রানীর ইচ্ছে পূরণ হয়নি। রানীর পেটে যে মানুষটার বাচ্চা ছিল সেটা হচ্ছে বয়েস, রানী যাকে ভালোবাসত। তবে গ্রেয়ালিস সেই বয়েসকে হত্যা করে ফেলেছে। অর্থাৎ রানী এবং জেরাইসের মাঝখানে এখন আর কেউ নেই। জেরাইস তো খুবই খুশি, তবে রানী তার তো ইচ্ছা পূরণ হলো না। সে তো বয়েসকে চেয়েছিল অ্যাকচুয়ালি, তবে তার শরীরের অংশ সেই চামড়াটা দেখে রানী কান্নায় ভেঙে পড়ে। আসলে বয়েস বলেছিল যে সে এমন কাউকে চায় যে তার মতনই, একটু ভিন্ন, একটু আলাদা। সেই কারণেই রানী বয়েসের মতনই একটা শেপ শিফটার হতে চেয়েছিল, যাতে সে পুরোপুরিভাবে বয়েসকে পেতে পারে। গ্রেয়ালিস তো মোটামুটি জেরাইসকে সব কিছুই বলে দিয়েছে। জেরাইস জানায় যে সেই বয়েস একটা জন্তু ছিল যার মরা প্রয়োজন ছিল। সে এত কিছু করেছে এই রানীর ভালোর জন্যই তো, তাই না? আর এইসব কথা শুনে রানী তৎক্ষণাৎ জেরাইসকে হত্যা করে দেয়। অন্যদিকে গ্রেয়ালিস সেই প্যালেস থেকে বেরোচ্ছে। সাধারণ মানুষেরাও গ্রেয়ালিসের নাম নিয়ে সেই প্যালেসে প্রবেশ করে, সৈন্যদের হত্যা করে ফেলে। মোটমাট এবার আর তারা কারোর কথা শুনবে না। আর অবভিয়াসলি রানীরও কি পরিণতি হবে সেটা দেখায়নি, তবে আমরা অনুমান করেই নিতে পারি। এইভাবে রাত থেকে সকাল হয়। অন্যদিকে সেই ওয়্যারউলফের চামড়াটা সূর্যের আলোতে জ্বলে যায়, যেমনটা হয় যে দিনের আলোতে তারা নর্মাল হয়ে যায়। তারপর আমরা গ্রেয়ালিসকে দেখতে পাই তার সেই অফিস যেখানে মানুষেরা তাদের সমস্যা নিয়ে আসে। তো সেখানে বয়েস চলে এসেছে। সে জীবিত আছে, তবে তার মুখে চোখে কাটা কাটা দাগ, কারণ অবভিয়াসলি গ্রেয়ালিস তার চামড়া কেটে যে নিয়ে গেছিল। তবে এখন কি বয়েসও সেটা করবে গ্রেয়ালিসের সাথে, জীবিত তার শরীরের চামড়াগুলো কেটে নেওয়া? গ্রেয়ালিস জানে যে বয়েসের কিছুই হতো না, সে যে জীবিত থাকবে সে জানে। কারণ গ্রেয়ালিস সেই রানীকে যেটা বলেছিল যে সে একটা শেপ শিফটার জোগাড় করে দেবে যার শক্তিটা সেই রানীর কাছে চলে যাবে। তবে সেই রানী যখন জানতে পারে যে সেই চামড়াটা তার নিজেরই প্রেমিকের, সেটা জানতে পেরে অবশ্যই সে সেই চামড়াটা নিজের গায়ে জড়াবে না। আর সেটাই তো হয়। আর যার ফলে বয়েসের ক্ষমতাটা বা তার শক্তিটা তার মধ্যেই থাকে। সে সাময়িক নিজের জ্ঞান হারালেও পরে সে জীবিত হয়ে যায়। বয়েসের কাছে একটা বন্দুক ছিল এবং গ্রেয়ালিস জানায় যে এই বন্দুকটা মিসফায়ার করবে। বয়েস অবভিয়াসলি ট্রিগারটা প্রেস করে এবং গুলি বেরোয় না।
গ্রেলিস তখন বয়েসকে প্রশ্ন করে যে তুমি তো আমার কাছ থেকে এটাই উইশ চেয়েছিলে। ওয়েল, তখন তাদের এই ঝামেলাটা ভালোবাসায় পরিণত হয়ে যায় তাদের দুজনের মধ্যে। আর কেউ এখন একা না, এবং তারা দুজন একসাথে হান্টিংয়ে বেরোয় যেমনটা বয়েস তাকে প্রমিস করেছিল। এবং এই সিনেমাটা এখানেই শেষ হয়। নাও, ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম যে এই সিনেমা নিয়ে কিছু বলার আছে। সিনেমার ইউনিক স্টাইল, সিনেমাটোগ্রাফি সেই জ্যাক স্নাইডারের সিনেমাগুলোর মতন দুর্দান্ত কিছু ভিজুয়াল এফেক্ট, কোনোটাই এই সিনেমাটাকে একটা ভালো সিনেমা বানাতে পারে না। মোটামুটি সিনেমাটোগ্রাফি বাজে, প্লট খুবই বাজে, মিউজিক, ডায়লগগুলো প্রচণ্ড বাজে, মোটামুটি প্রত্যেকটা অ্যাসপেক্টেই এই সিনেমাটা ব্যর্থ হয়। আমার এই ভিডিওটা হয়তো আপনার ভালো লাগতে পারে, বাট আপনি যদি এই সিনেমাটা দেখে থাকেন এবং আপনি যদি একটু কম বেশি সিনেমা দেখেন এবং সিনেমার একটা অভিজ্ঞতা রয়েছে আপনার, তাহলে কোনোভাবেই এই সিনেমাটা আপনাকে বিনোদন দিতে পারবে না। এবং এটা আমার রিভিউ বা ওপিনিয়ন না, ইন্টারনেট আছে, আপনি নিজেই চেক করে নিন। তবে হ্যাঁ, সিনেমাটা ভালো হতে পারতো। দেখে স্পষ্ট বোঝা গেছে যে ভিএফএক্স টিম একটা এফোর্ট দিয়েছে। তবে শুধু ভিএফএক্সের দোহাই দিয়ে তো একটা সিনেমা চলে না, না? বলে এই সিনেমার দুর্নাম শুরু করলে এখন অনেক কথা বেরিয়ে যাবে, তাই আমি আর এই ভিডিওটাকে বেশি বড় করতে চাইছি না, এইটুকুনি রাখছি। বল, আপনাদের আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড ইয়েস, আমাকে ফেসবুক, ইনস্টা এবং হোয়াটসঅ্যাপে ফলো করতে একদমই ভুলবেন না। প্রত্যেকটা লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে রয়েছে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে সেখানে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।